এই মুহূর্তে গোটা বাংলা জিজ্ঞেস করছে এই যে রাস্তা দিয়ে আমাকে বারবার জায়গায় আমাকেও আটকাচ্ছে, এই যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে? কেন হবে না? তোমার কেন মনে হচ্ছে হবে না? তোমার কেন মনে হচ্ছে হবে না? আমার প্রশ্ন তোমার। আমি এত মানুষকে দেখলাম, তারা বলছে যে আমরা ছোটবেলা থেকেই শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, গুরুদাস গুপ্ত ছিলেন, সিপিআই। ওই ঠপবাজি আই লাভ ইউ ওসব হবে না। 10 বছর হয়ে গেছে ভাই, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তোমার ঢপবাজি হয়ে গেছে অনেক দিন। আর এখানকার সাংসদ কতদিন হয়েছে তার বয়স? 10 বছর। তো আপনারা জানেন পার্লামেন্ট 100 দিন হয় বছরে, 10 বছরে 1000 দিন পার্লামেন্ট। 10 দিন গেছে এই বেটা, 10 দিন গেছে পার্লামেন্টে। এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে 1.5 মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটাল মাস্টার প্ল্যান চাই, দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। মিথ্যা কথা। 10 বছরে কাজ করেনি। এমপি ল্যাডের যে 50 কোটি টাকা, আর একটু হয়তো কম হবে, 36-37 কোটি টাকা ইনি পেয়েছেন। আপনি শুনে রাখুন, 8% করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা। নমস্কার, আবারও ফিরে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে ভয়েস অফ সৌরভ। তো দর্শক, আজকে ভিডিও প্রসঙ্গে বিস্তারিত কথা বলার পূর্বে একটা কথা, একটা ছোট্ট লাইন, একটা প্রসঙ্গ বলতে চাইব। আমরা মানুষ অনেকটা আবেগী। পর্দার ওই পারে যে মানুষগুলোকে আমরা দেখে থাকি, সেই মানুষগুলোকে আমরা দিবারাত্রি দেখতে দেখতে তাদের সেই ধারাবাহিকতার যে কাজ, যে অভিনয়, সেসব আমরা দেখতে দেখতে ক্রমে আমরা কিন্তু তাদেরকে এক প্রকার ভালোবেসে ফেলি। সেই আবেগ থেকে, সেই ভালোবাসা থেকে ওই পারে দেখা মানুষগুলোকে যখন আমরা কাছে পাই, তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে আমরা সেই মানুষটাকে দেখার জন্য ছুটে যাই। তার কারণ সেই কথায় বলে না, বামন হয়ে চাঁদে হাত। দেখবেন একটা ডায়লগ ছিল, খুব ছোটোবেলায় একটা বই দেখেছিলাম, মুভি দেখেছিলাম, ভিক্টর ব্যানার্জি। চাঁদ তো আপনার আকাশেই থাকে, তা যদি সে চাঁদ সে বামনদের কাছে নেমে আসে, তো সে গরিব মানুষ, সে বামন মানুষ তো একটু, বামন মানুষ চাঁদকে তো একটু ছুঁতে চাইবে। তো আজকের দিনে এই কথাটা হঠাৎ কেন বলছি, আপনি হয়তো ভাবতে পারেন হঠাৎ করে এই সিনেমার ডায়লগ কেন আমি আওড়াচ্ছি, কেন আমি এইসব কথা বলছি। আসলে দেখবেন আজকের দিনে এই রাজনীতিতে শুধু ধারাবাহিক, শুধু একটা ব্যক্তির কথা বলবো না, আপনি দীপক অধিকারী থেকে শুরু করে আজকের দিনে রচনা ব্যানার্জি পর্যন্ত এসে যেন ব্যাপারটা থমকেছে। কারণ রচনা ব্যানার্জির পর এখনও নতুন করে কাউকে আর আসতে আমরা দেখিনি, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি, এবং লাস্ট রচনা ব্যানার্জি পর্যন্তই ব্যাপারটা সীমাবদ্ধ রয়েছে। এবার দর্শক, রচনা ব্যানার্জিকে আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি কিন্তু বিগ 0 দেবেন, কিন্তু রচনা ব্যানার্জিকে ওই যে ধারাবাহিকতায়, ওই যে অভিনয়ের পর্দায়, ওই যে পর্দার ওই পারে আমরা দেখে এসেছি, সেই জায়গায় আমরা তার সেই কর্মকাণ্ড, তার সেই প্রফেশনের জন্য আমরা কিন্তু তাকে ভালোবাসি। এবং সে যে রাজনৈতিক ব্যক্তিত্বই হয়ে থাক না কেন, সে যদি আমার এলাকায় আসে, আমি যদি তার রাজনৈতিক মতবাদকে সমর্থন নাও করে থাকি, তাহলেও কিন্তু আমি তাকে একবার দেখার জন্য অবশ্যই যাব। তার কারণ আমি প্রথমেই বললাম, আমরা মানুষ খুব আবেগী। তো আজকে এই বিষয়টা শুরুতে ক্লিয়ার করলাম, যে কারণে আমার পরবর্তীতে ব্যাপারটা বিস্তারিত বোঝাতে খুব সুবিধা হবে। তো দেখে নেওয়া যাক, আজকে পার্টিকুলার একটা ব্যক্তিকে নিয়েই, এই পর্দার ওই পার থেকে উঠে আসা একটা ব্যক্তিকে নিয়ে আজকে পার্টিকুলার ভিডিওতে আলোচনা করব। তার কারণ দীপক অধিকারী। আমি নামটা নিয়েই নিলাম, ভিডিও দেখানোর আগে আমি নামটা নিয়েই নিলাম, দীপক অধিকারী। যেই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, সেই ঘাটাল লোকসভা কেন্দ্রের মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আনন্দপুর গ্রামের একজন বাসিন্দা আমি। আমার পরিচয়টা আমি কিন্তু ভিডিও মাধ্যমে সম্পূর্ণই দিয়ে দিলাম। এইবার ভিডিওতে আসার আগে কিছু কথা বলেই নি, তার কারণ বলতে ইচ্ছে করছে। বললে হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। একটা যন্ত্রণা, একটা আবেগ, একটা ভালো লাগা এবং কিছু সামাজিক দায়বদ্ধতার ওপর না বললে আজকে যেন মানে কি বলবো, ভেতরে চেপে থাকা অনেক কথা হয়তো আর কখনো বলা হবে না। যখন দীপক অধিকারী অর্থাৎ দেব, যাকে আমরা ছোট থেকে
তার অভিনয়, তার প্রত্যেকটা স্টাইল কপি করে এসেছি, তার প্রত্যেকটা কী বলবো অ্যাটিটিউড, তার যে আমেজ আমাদের সব সময় কিন্তু প্রভাবিত করে এসেছে। সেই দীপক অধিকারী যখন 2014 সালে প্রথম ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়ে দাঁড়ান এবং তার প্রথম রোড শো ছিল ওই ঘাটাল থেকে ভায়া হয়ে এসে মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। ওই রোড শোতে দীপক অধিকারীকে একবার চোখের দেখা দেখব বলে ছুটে গিয়েছিলাম। তখন বয়স সবেমাত্র 15, তখন সম্ভবত 7-8-এ পড়ি। তো সেই সময় দীপক অধিকারীকে দেখেওছিলাম এবং রোড শো সেরে দীপক অধিকারী কী করেছিলেন, অর্থাৎ দেব একটা বক্তব্য রেখেছিলেন। যে বক্তব্যে একটা কথা বলেছিলেন যে আমাকে আপনারা পর্দার ওই পারে দেখে এসেছেন হিরো হিসেবে, আজকে বাস্তবে সেটা প্রমাণ করার জন্য আমি এসেছি। আমি প্রকৃতপক্ষে বাস্তবে হিরো নাকি ভিলেন সেটা আপনারা দেখতে পারবেন ভোটের পর। আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় প্রমাণ দিয়ে দেবো আমি শুধু অভিনয়ে নয়, বাস্তবেও হিরো, বাস্তবেও আপনাদের ভালোবাসার মানুষ। এই একটা বক্তব্য আপনি করেছিলেন। আসলে সেই সময় যদি এইসব টেকনোলজি বলুন, ভিডিও, এইসব স্মার্টফোন আমাদের কাছে থাকতো হয়তো সেই বিষয়টা ক্যাপচার করে রাখতাম। আসলে সেটা নেই। আর এই বিষয়গুলো বলতেই পারেন, এটা আশা করছি প্রমাণ করতে হবে না। তো এরকম কথা একটা আপনি বলেছিলেন। 5টা বছর নয় 10টা বছর কেটে গিয়েছে। আজকে সেই আপনার কথার পরিপ্রেক্ষিতে আজকে যদি আপনাকে এক কথায় আপনাকে জাজমেন্ট করে আপনাকে বিচার করি, কোথাও যেন আপনাকে পুরোপুরি ভিলেন না বললেও খলনায়ক আখ্যাটা কিন্তু দেয়া যায়। তো দর্শক, আমি আরও কিছু কথা প্রকাশ করবার আগে একটু ভিডিও কিছু প্লে করতে চাইব। এই লাস্ট কিছুদিন আগেই দীপক অধিকারী আবারও এসেছিলেন ঘাটালে এবং ঘাটাল থেকেও ভায়া হয়ে ওই মনসুকা পেরিয়েও আমার একেবারে বাড়ির সামনে দিয়ে দীপক অধিকারী কিন্তু রোড শো করে গেছেন। তো সেই আমার বাড়ির সামনে থাকা অংশটা যেইখানে দীপক অধিকারীকে প্রশ্ন করা হচ্ছে, কি প্রশ্ন করা হচ্ছে বা কি কথা বলেছেন সে বিষয়টা আমি একটু ভিডিও মাধ্যমে আগে দেখিয়ে দিতে চাইব। তো দর্শক, আমরা ভিডিওটা আগে দেখে নিই। ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে? কেন হবে না? তোমার কেন মনে হচ্ছে হবে না? সমস্ত নেতারা এসে প্রতিশ্রুতি চিরদিনই দিয়ে যাচ্ছে। 8 বছর বয়স হয়ে গেছে, এখনো বাধ্যবাধকতা আমাদের দেয়নি। মাস্টার প্ল্যান 5 বছরে হবে। এই আমার প্রশ্ন। অভিষেকটা বলে গেছে নেতারা আসবে, নেতারা যাবে, তোমার কি হবে? রাস্তাটার অবস্থা দেখেছো? দেখতো এমপিরা, দেবকে তো দেখতে হবে। সুপারস্টার দেব এরকম বাঁশের সাঁকো দিয়ে ঘাটালের সাংসদকে পর্যন্ত যেতে হচ্ছে দুপাশে, মানে আমার নিজের ঠক 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 করছে, ভয় লাগছে। এরকম কোনো স্টান্ট করছো? স্টান করছে না। ঘাটাল হচ্ছে একটা নদীর শহর ঘাটাল লোকসভা কেন্দ্রে। এখানে সব দিক থেকে ঘাটাল নদী দিয়ে মোড়া আর কি ঘাটাল লোকসভা কেন্দ্রে। বন্যা হয়ে যায় এখনো 70 বছর পরেও। সেই জন্য তো ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের রাজ্য সরকার করছে কি? বলেছে, অফকোর্স করছে। এবং যেই ব্রিজটার উপরে আছি আমি ক্যামেরাম্যানকে বলবো, ক্যামেরাম্যানকে একবার একটু আসতে বলবো। ক্যামেরাম্যান ফোকাস করো। হ্যাঁ ক্যামেরাম্যান ফোকাস করো, কে হিরণবাবু বলেছেন কি এখানে ব্রিজ এরকম ওরকম। আমি আপনাদেরকে দেখাতে সেই ব্রিজেই দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ সেই ব্রিজে দাঁড়িয়ে আছেন এবং এই ব্রিজ থেকে দেখাচ্ছি কি কত বড় ব্রিজ এখানে তৈরি হচ্ছে। আপনি শুধু এই দিকে তাকান, আমাদের সরকার, রাজ্য সরকার কাজ করছে কিনা। এবং এই ব্রিজটা হচ্ছে, আমি চিঠি পাঠিয়েছিলাম কে ঘাটালে গৌতম দাকে পাঠিয়েছিলাম, গৌতম সান্যাল যিনি আমাদের দিদির আছেন সেক্রেটারি বলবো না, বাট ওনার যে কলিগ আছেন তাকে পাঠিয়েছিলাম কি আমাদের এই ব্রিজটা অন্তত দরকার, যেখানে বড় বড় গাড়ি যেন যেতে পারে। তো সেই জন্য অত বড় ব্রিজ হচ্ছে এবং কাজ হয়েছে। এবং ঘাটালের সাংসদ শুধু ভোট নিয়ে পালিয়ে যায়নি, মানুষের পাশে থেকেছে এবং মানুষের দুঃখ কষ্ট এবং যেই সেবাগুলো দেওয়া উচিত, যেগুলো তাদের অধিকার, সেগুলো দেওয়ার চেষ্টা করছে। এখানে বন্যা প্রতি বছরই হয়তো? হ্যাঁ, প্রতি বছরই বন্যা হয়। এই কানায় কানায় জল বেরিয়ে চলে যাচ্ছে, এইখানে জল উঠে যায়, এইখান দিয়ে জল বেরিয়ে চলে যাচ্ছে। আগিটা দিয়ে বাঁধ ঝাঁপিয়ে জল পড়ে নদী ঝাঁপিয়ে জল পড়ে যাচ্ছে, মানুষ নদীর পাড়ে বসবাস করে, বাড়ি ফাড়ি ঘর দুয়ার ছেড়ে চলে আসে। কি অবস্থা? কাকা আসছে, আমি তো এরকম কলকাতা বা অন্যান্য রাজ্যে তো দেখি না, তো এরকম দেখছি। ভালো ভালো, সবই ভালো হলেই ভালো। না না, ভালো কিছুই নয়। আমাদের বন্যার সময় পরিস্থিতি খুব খারাপ। এইখানে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে কথাবার্তা চলছে, এটা অবশ্যই হওয়া দরকার। ঘাটাল মাস্টার প্ল্যানটা কি খায় না মাথায় দেয়? খায় না মাথায় দেয় যেটা না, আমাদের নদীর জলের সমস্যা। জল পাস হলেই সেটা আমাদের সমস্যার সমাধান হবে। সেই পাস হচ্ছে না কেন? মাস্টার প্ল্যান হয়ে গেলে সমস্যা কেটে যাবে। আরে মাস্টার প্ল্যানটা হবে কবে? কবে হবে? কবে হবে? তো দর্শক, দেখলেন ওইখানে দীপক অধিকারীকে প্রশ্ন করা হচ্ছে যে কি মনে করছেন ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ হবে। ওনার একটা অ্যাটিটিউড,
কেন হবে না বলুন তো? তোমার কেন মনে হয় আগে বলো যে হবে না? দীপক অধিকারীকে একটা প্রশ্ন করতে চাইব। বিগত 10টা বছর কেটে গিয়েছে, আপনি অনেকগুলো অজুহাত কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে দিয়ে এসেছেন। এইবারে কিছু হিসেব মেলাবার পালা। আপনাকে প্রশ্ন প্রথম এটাই যে আজকে আপনি যখন এক কথায় প্রশ্নের উত্তর চাইছেন যে কেন হবে না আপনার মনে হচ্ছে, আপনাকে সোজাসুজি উত্তর দিই। আগে বলুন না, 10টা বছরে আপনি তো 5টা বছর, যখন শুরুতে মানুষের কাছে সুযোগ চেয়েছিলেন আমাকে 5টা বছর সময় দিন, আমি প্রকৃতপক্ষে বাস্তবে আমি রিয়েল লাইফে আমি হিরো নাকি ভিলেন সেটা প্রমাণ করে দেখাবো। 5টা বছর পেরিয়ে গেছে, আপনি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারেননি। ওই 5টা বছর শুরুতে আপনি পার্লামেন্টে গিয়ে বাংলা কথায় বাংলা ভাষায় কথা বলবেন বলে আপনি কিন্তু এরকম একটা লড়াই দিয়ে একটা কিন্তু প্রশংসার একটা জায়গা তৈরি করেছিলেন এবং আমরাও ওটাকে সাপোর্ট করেছিলাম। অবশ্যই আমাদের বাংলা ভাষা একটা প্রায়োরিটি পাচ্ছে, একটা গুরুত্ব পাচ্ছে। সেই বাংলা ভাষা নিজের ভাব প্রকাশের ভাষা, নিজের ভালোবাসার ভাষা, সেই ভাষা দিয়ে আপনি একটাবারও ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টাকে ভাবিয়ে তুলতে পারলেন না। একটাবারও এখানে বক্তব্য রেখে আপনি মানুষের কাছে এসে কি বললেন, আমি বারবার কেন্দ্র সরকারের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিন্তু আমি আর্জি রেখেছি, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি জানিয়েছি ঘাটাল বিষয়ে, তারা সে বিষয়ে কোনো রকম কর্ণপাত করেননি। এবারে আজকে আপনার কাছে প্রশ্ন, আপনি যে প্রশ্ন করছেন কেন হবে না, দীপক অধিকারী আপনাকে প্রশ্ন যদি করি, আপনি পার্লামেন্টে আপনার অ্যাটেন্ডেন্স কী আছে? যেখানে জাতীয় স্তরের সকল এমপি, সকল সাংসদ যাদের অ্যাটেন্ডেন্স মিনিমাম 80% করে থাকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেখানে মিনিমাম 40 থেকে 50% পর্যন্ত থাকে, সেইখানে আপনার প্রথম 5টা বছরে আপনার 11% অ্যাটেন্ডেন্স। তাহলে কি আপনি ফোনে ফোনে গভর্নমেন্টের সাথে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলবেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটার জন্য ভাবুন, ঘাটাল মাস্টার প্ল্যানটার জন্য টাকা পাঠান? আপনি ফোন করে জানিয়ে দিলেন আর আপনাকে ফোনপেতে টাকা পাঠিয়ে দিল, আপনাকে গুগল পেতে টাকা পাঠিয়ে দিল, আর আপনি এখানে মানুষের জন্য করে ফেলবেন, ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনি এখানকার মানুষের জন্য করে ফেলবেন। আপনি প্রশ্ন করছেন কেন হবে না, কেন মনে হয় এরকমটা, কেন হবে না আগে সেটা আপনি ভাবুন না। বিগত 10টা বছর পেরিয়ে গেছে, কেন মানুষ আপনাকে বিশ্বাস করবে বলুন তো? আপনার সৌজন্যবোধ, আপনার ব্যবহার, এগুলো সত্যিই আমাদের খুব ভালো লাগে, কিন্তু এই সৌজন্যতার আড়ালে আপনি তো দিনের পর দিন বলবো না, আজকে 10টা বছর পেরিয়ে গেছে, এক একটা দিন কিন্তু মানুষের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। সেটা আপনারা অন্তত টাইমের গুরুত্বটা ভালোভাবে বোঝেন, কারণ একজন সাকসেসফুল অভিনেতা আপনি, কতটা টাইম দিলে কতটা সময়ের গুরুত্ব পাওয়া যায় সেটা আপনি অন্তত ভালোভাবে বুঝবেন। সেই জায়গায় একটা দিন নয়, বিগত 10টা বছর পেরিয়ে গেছে, এখনও 5টা বছরের জন্য আপনি মানুষকে ভরসা দিচ্ছেন। আচ্ছা, যেই 5টা বছরে আপনি যখন ব্যর্থ হলেন ঘাটাল মাস্টার প্ল্যান না করতে পারায়, তাহলে তার পরবর্তী 5টা বছরে আপনি কেন রাজ্য সরকারকে ভাবিয়ে আপনি ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিলেন না? 10টা বছর কেটে যাওয়ার পর আপনি আবার তৃতীয়বারের জন্য মানুষকে বলছেন এইবার রাজ্য সরকারই ওটা করে দেবে, এইবার আমাকে একবার জিতিয়ে দিন। এটা তো গেল শুধুমাত্র মাস্টার প্ল্যানের প্রশ্ন। এবার আপনাকে বলি, ওই ঘাটাল থেকে আপনার সীমন্তপুর বলুন বা মনসুকা পেরিয়ে আসতে বলুন, একটা আপনাকে ব্রিজ পারাপার হতে হয়, যেখানে সাধারণ দিনমজুর বা দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলোকে ওই পোলটার ওপর দিয়ে, ওই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু পারাপার হতে হয়। যেখানে একটা ভ্যান গাড়িওয়ালা, যিনি বোঝাই করা মাল, বোঝাই করা হার্ডওয়ার্সের জিনিসপত্র বলুন, সব ফসল বলুন, এই পার ওই পার যখন পরিবহন ব্যবস্থাতে এতটা সমস্যা হয়, এখানে সাধারণ দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো ওই ব্রিজের এই পার ওই পার হয়, মনসুকা থেকে ঘাটাল যাতায়াত করে, ওই মানুষের দৈনন্দিন খরচা কতটা হয় আপনি জানেন? কর্মক্ষেত্রে দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো যখন নিজের ভ্যান গাড়ি নিয়ে মাল বোঝাই করে ঘাটাল পৌঁছয়, একটা ভাড়া যদি 200 থেকে 250 টাকা হয়, ওই ব্রিজ পারাপার করতে ওইখানে 80 থেকে 100 টাকা নিয়ে নেয়। আপনি জানেন, আমার ফ্যামিলিকে পর্যন্ত এইরকম প্রবলেম কিন্তু ফেস করতে হয়, যেই যন্ত্রণা থেকে আজকে কথাটা বলছি। এবার আপনি বলুন না, ওই ব্রিজ যেখানে 2019 সালে পঞ্চায়েত মন্ত্রী নিজে এসে এটাকে শুভ উদ্বোধন করে গিয়েছিলেন, সে ব্রিজ আজ অবধি কমপ্লিট হলো না, যেখানে এই এপ্রিলে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল।
5টা বছর আবারও কেন লেগে গেল? শুধু মাস্টার প্ল্যান, শুধু মাস্টার প্ল্যান, শুধু মাস্টার প্ল্যান। কেন এই ছোটোখাটো উন্নয়নগুলো কি আপনার চোখে আপনি কি দেখতে পাচ্ছিলেন না? ওই ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড, যেটা আজকের শেষবার বা শেষ সময়টাতে আপনি নতুন করে হয়তো আপনার দ্বারাই হোক বা ওইখানকার মানুষের তত্ত্বাবধানেই হোক, নতুন করে ঘাটালটা এখন যেভাবে সেজে উঠেছে, বিগত 10টা বছরে কেন সেজে উঠলো না? ওই ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড, যেখানে প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন ভয়াবহ দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে, স্পট ডেথ, এই দুর্ঘটনাগুলো ঘটেছে। এর দায়টা কি আপনি এড়িয়ে যেতে পারবেন? প্রশ্ন করছি, কেন আজকে 10টা বছর আগে কেন ওইখানে ঘাটালের ওই রাস্তাটা সুন্দরভাবে সেজে উঠল না? শুধু ঘাটাল মাস্টার প্ল্যান। আর ঘাটাল মাস্টার প্ল্যান নামে তো আপনি সেই যেন এক প্রকার মানুষের কাছে ধাঁধা তৈরি করে দিয়েছেন, যেখানে মানুষ ওই আশায় বসে থাকবে আপনাকে আরও 5টা বছর, আরও 5টা বছর, আরও 5টা বছর, এইভাবে আপনাকে মানুষ দিনের পর দিন সুযোগ দেবে। মানুষকে আর কেন ঠকাচ্ছেন? আপনার সৌজন্য, আপনার ব্যবহার, আমরা জানি আপনি বেকায়দায় পড়েছেন, রাজনীতিটা ছাড়তে চাইছিলেন, আবার নতুন করে কেন মানুষের ক্ষতি করার জন্য নতুন করে আসলেন? আমি জানি ব্যক্তিগত দিক থেকে আপনি অতটা খারাপ নন, কিন্তু আপনি বেকায়দায় পড়ে কিন্তু মানুষকে ইনডাইরেক্ট তো সেই মানুষের সর্বনাশই করছেন। বিগত 10টা বছরে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, আপনি আজকে আশ্বাস দিচ্ছেন, আজকে মানুষকে বিশ্বাস দিচ্ছেন যে এইবার ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আপনাকে দেখতে এই যে ভিড় মানুষের, এটা কিন্তু আপনি উপকার করেছেন, আপনি উন্নয়ন করেছেন তার জন্য নয়। পর্দার ওই পারে আপনাকে দেখেছি আমরা, আপনি সেই আকাশের চাঁদ, যাকে আমরা বামন হয়ে ছুঁতে পারছিলাম না, আজকে সেই আপনি আকাশের চাঁদ মানুষের কাছে এসেছেন, আমরা সেটাকে শুধুমাত্র ছোঁয়ার চেষ্টা করছি, এছাড়া কিছুই নয়। অনেকটা জমানো কষ্ট একটা ভেতরে লুকানো রয়েছে। আমার বাপি আমার একটা খুব কথা বলে, যে রাজনৈতিক দলই আসুক না কেন, এই রাস্তাঘাট, এই পরিবহন ব্যবস্থাটা যদি ভালো করে দেয়, আমাদের মতো দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো কাজ করে সংসারটা চালাতে পারবে। বেকারত্বের যন্ত্রণা যা ভুগছে, কিন্তু আজকের দিনে এমন পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে, যারা দিনমজুর প্রত্যেক দিন খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলো যে সংসার চালাবে। আজকে আমার পরিবারে আমার বাবা ওই দিনমজুর খেটে কিছু পয়সা রোজগার করে আমাকে পড়াশোনা করে শিক্ষিত করে তুলেছে, কিন্তু এই রাজ্যে আজকে কি বলবো, এই রাজ্যে যেখানে বেকারত্বের পিছনে লাইন দিতে হয়েছে আমাদেরকে, আমরা অকর্মণ্য এক প্রকার, সেই জায়গায় আমাদের ফ্যামিলির যে ফিনান্সিয়াল যে ডিপার্টমেন্ট, সেটাও কিন্তু আজকে ডেভেলপমেন্ট নেই। এছাড়া আমরা পড়াশোনা করার পরেও যে দৈহিক পরিশ্রমটা করেই যে রোজগার করব, রাস্তাঘাট, এই ঘাটাল যদি সেই দিনগুলো ভিডিও ক্যাপচার করে রাখা যায় বা করে রাখা যেত, তাহলে হয়তো আজকে ভিডিও মাধ্যমে তুলে ধরতে পারতাম। একটা সময় সাধারণ সাইকেল নিয়ে পারাপার করা যায় না এমন রাস্তাঘাটের পরিস্থিতি। আজকে 10টা বছর কেটে যাওয়ার পর, ঠিক 10টা বছর পরে যখন তৃতীয়বারের জন্য আপনি সাংসদ হওয়ার ইচ্ছে নিয়ে আবার প্রচারে বেরিয়েছেন, অস্বীকার করব না, এই সময়টাতে রাস্তাঘাটের উন্নতিটা একটু করেছেন, কিন্তু বিগত 10টা বছরে কেন হলো না? কথার উত্তর দিন। ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আপনি দিবারাত্রি স্বপ্ন মানুষকে দেখিয়ে এসেছেন, সে স্বপ্ন আপনি বিগত 10টা বছরে পূরণ করতে পারেননি। তাহলে শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানের একটা প্রলোভন দেখিয়ে এই ছোট উন্নয়নগুলো কেন করলেন না? রাস্তাঘাটের একটা পরিস্থিতির জন্য একটা দিন কত বিপদের সম্মুখীন হয়ে আমাদেরকে যে দৈহিক পরিশ্রমটা, গায়ে গতরে খেটে যে রোজগারটা, সেটাও কিন্তু বিপজ্জনক, ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই দিনমজুর খেটে খাওয়া মানুষগুলোর যন্ত্রণাগুলো একটু বুঝবেন। হয়তো ধরে নিন ওই খারাপ রাস্তাটা রিস্ক নিয়ে একটা পরিবারের যে হেড, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের যে হেড, যে রোজগার করার জন্য দিনের পর দিন রাস্তায় বের হয়, ওই রিস্ক নিয়ে, ওই ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করতে গিয়ে যদি তার জীবনটা হারিয়ে ফেলে, তার পরিবারকে পথে বসতে হবে। তাহলে সেই আপনার 10 বছর আগে আপনার প্রতিশ্রুতি এবং 10 বছরে সেই প্রমাণ করা আপনি আসলেই বাস্তবে নায়ক নাকি খলনায়ক, সেই বিষয়টা আজকে এক কথায় যদি জাজমেন্ট করি, আপনি তো খলনায়ক হয়ে গেলেন। কোথায় আপনি বাস্তবে হিরো হতে পারলেন না।
আজকে 10টা বছর পর আবার নতুন একটা নাটক করতে বসেছেন। এবারে মানুষকে ক্লিয়ার করি, দেখবেন আমি শুরুতেই কিন্তু ভিডিওটাতে একটা কথা বলেছি যে আমরা বড় আবেগী। তবে এইবার কিন্তু আমাদেরকে আবেগটা একটু কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আমাদের এই আবেগের নিয়ন্ত্রণে একটু আনতে হবে। তার কারণ এই পর্দার ওই পারে থাকা মানুষগুলোকে আমরা কেবলমাত্র ক্ষণিক চোখের দেখা দেখতে গিয়ে এই পর্দার এই পারে দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো, দৈহিক পরিশ্রম করা মানুষগুলো আমরা কিন্তু অনাহারে দিন কাটাচ্ছি। তাকিয়ে দেখুন আপনার পরিবারের দিকে, তাকিয়ে দেখুন আপনার পরিবারে পড়াশুনো করা শিক্ষিত ছেলেটাকে, যে আজও কিন্তু বেকার অনাহারে দিন কাটাচ্ছে, যাকে আজও মাথা নত করে নির্লজ্জের মতো বাবা মায়ের কাছ থেকে হাত খরচা নিয়ে তার যাবতীয় খরচ খরচা চালাতে হচ্ছে। এমনকি বললে তো আরও অনেক কথা। এ রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকায় বলুন তো মায়েরা, আপনার সংসারটুকু চলে? 1,000 টাকায় আপনার সংসার চলবে না। তাহলে ওই 1,000 টাকায় আপনার স্বল্প পরিমাণ চাহিদা মিটিয়ে আপনি না খেয়ে একটা দিন কি কাটাতে পারবেন? পারবেন না। আপনার সন্তান যে শিক্ষিত হওয়ার পর বেকার, আপনার পরিবারের কর্তা যিনি রোজগার করার জন্য, দৈহিক পরিশ্রমের জন্য যিনি রাস্তায় বেরিয়েও কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন বিপজ্জনক ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যারা দৈহিক পরিশ্রম করে বেড়ায়, জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন কাজ করে বেড়ায়, সেইখানেও সুরক্ষা নেই। তবে ওই আপনার 1,000 টাকায় সংসার তো চলবে না। তাহলে আমি বলবো আমাদের এই আবেগটাকে একটু কন্ট্রোল করা দরকার। আমাদের ওই 1,000 টাকার ভিক্ষে নয়, আমাদের প্রকৃত ফিনান্সিয়াল যে অর্থনৈতিক নিরাপত্তা, যেখানে একটা সঠিক ওয়েতে আপনার সন্তান রোজগার করতে পারবে, আপনার স্বামী রোজগার করতে পারবে, আপনার কন্যা স্বাবলম্বী হবে, সেও কিন্তু একটা সঠিক ওয়েতে রোজগার করতে পারবে। আমাদের এইবার ভেবে দেখা দরকার। তার কারণ এই দীপক অধিকারী বিগত 10টা বছর যে ব্যক্তিরা নিজের ব্যক্তিগত জীবনে এক একটা দিনের গুরুত্ব বুঝে এবং এক একটা দিনের মূল্য দিয়ে সে কিন্তু আজকে একজন সাকসেসফুল অভিনেতা, একজন সফল অভিনেতা। তার নিজের জীবনে সে কিন্তু এক একটা দিনের গুরুত্ব কিন্তু বুঝেছে, যে কারণে কিন্তু সে আজকে সফল। আর আমরা কিন্তু নিজের ব্যক্তিগত জীবন বলুন এবং সামাজিক দায়বদ্ধতার উপরে যদি প্রশ্ন রাখেন, তাহলে কিন্তু আমরা আমাদের সমাজের ক্ষতি করছি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষতি করছি এই ভুল সাংসদ, এই ভুল মানুষগুলোকে নির্বাচন করে। এবার আপনি বলবেন তাহলে ওনার বিপক্ষে হিরণ চ্যাটার্জি। দেখুন, হিরণ চ্যাটার্জির কথাটা যদি আপনি একটু ভাবতে চান, উনি কিন্তু বিগত দিনে পুরো রাজনীতিতে একেবারে এসেছেন, কোনো অভিনয়ের সাথে কিন্তু আর কোনো ওনার ছিটে ফোঁটা বা টাচ কিন্তু নেই। উনি একেবারে কিন্তু মানুষের সেবায়, সমাজের সেবায় কিন্তু নিজেকে একেবারে নিয়োজিত করেছে। একটা জিনিস ভেবে দেখবেন, সাউথের থালাপাতি বিজয় যে একজন সাকসেসফুল অভিনেতা, তিনি কেবলমাত্র মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছেন এবং তিনি সিনেমা করবেন না এটুকু সিদ্ধান্ত নিয়ে কিন্তু তিনি রাজনীতিতে নেমেছেন। ওনার মতে উনি মনে করেন যে রাজনীতি, মানুষের সেবা এবং অভিনয় দুটো কিন্তু অনেকটা ডিফারেন্স, দুটোকে সমান তালে করা কিন্তু সম্ভব নয়। যে কারণে থালাপতি বিজয় কিন্তু সিনেমা জগৎ থেকে একেবারে অবসর গ্রহণ করেছে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য একেবারে কিন্তু তিনি ফুল টাইম রাজনীতিতে এসেছেন। সেই জায়গায় দীপক অধিকারী, যিনি দুই দিক সামাল দিয়ে চলছে, এবার দুই দিক সামাল বললে চলবে না। আমরা কেবলমাত্র বন্যার সময় ওই জলের কাছে দাঁড়িয়ে দুটো ছবি দেখে নিলাম, দীপক অধিকারী আপনার বাড়িতে এসে হাত জোর করে বললেন আমি এসেছি, আমি বন্যার দিনে আপনাদের পাশে আছি, এই দুটো কথা বলে দিল আর আমরা গলে গেলাম অমনি। সেই জায়গায় একটু মাথা কাটিয়ে আপনার সন্তানকে বলুন এবং পাড়ায় শিক্ষিত যারা প্রকৃত সত্য কথাটা বলছে তাদের কথা শুনুন। দীপক অধিকারী বাংলা ভাষা নিয়ে লড়াই করেও সেই বাংলা ভাষায় সেই পার্লামেন্টে গিয়ে 11% বেশি অ্যাটেন্ডেন্স তিনি দিতে পারেননি। ওনার সময় হয়নি ওই পার্লামেন্টে ওই বাংলা ভাষা জোরে নিজের ঘাটাল বলুন, নিজের কেন্দ্রের উন্নয়নের জন্য কথা বলার। তো
কথা বলতে গেলে প্রথমেই বলেছিলাম এগুলো কিন্তু ভেতর থেকে ভেতরে জমে থাকা আজকে 10টা বছরের কথা। বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সাধারণ মানুষকে একটাই অনুরোধ, হাত জোর করে করজোড়ে অনুরোধ, চিন্তাভাবনার পরিবর্তন আনুন এবং এই পর্দার ওই পারের নক্ষত্রদের, সুপারস্টারদের, তাদেরকে কিন্তু এই যখন বামুনদের কাছে গড়াগড়ি খাচ্ছে ধরতে যাবেন না। আসলে এনারা বাস্তবে কিন্তু অধরা। তাই যিনি ধরা দিতে চাইছেন, যিনি আমাদের জন্য সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতো হয়ে যিনি থাকতে চাইছেন, তাকেই গ্রহণ করুন। নমস্কার। অনেকটা যন্ত্রণার কথা বলে ফেলেছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন, এই আশা নিয়ে আজকের ভিডিও করা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। নমস্কার।